দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, সেট নম্বর 3, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন আছে, আরামবাগ গার্লস হাই স্কুল। এই প্রশ্নটিতে তো 1 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে বুনো হাঁস, মানে টোটালি এমসিকিউ প্রশ্ন, 5টি এমসিকিউ প্রশ্ন আছে, 5 মার্ক। 2 নম্বরে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের। 3 নম্বরে হচ্ছে কম বেশি 30 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এরকম করে এক এক করে তোমার সমগ্র প্রশ্ন তোমরা দেখে নিলে এবার আমরা সরাসরি তোমার প্রশ্নটির উত্তর বিশ্লেষণে যাব। তাই এক নজরে সম্পূর্ণ প্রশ্নটা আবার দেখে নিয়েছি। এবার উত্তর। প্রথম প্রশ্ন, বুনো হাঁস ধরাই যে এদের কাজ, কথাটি কে বলেছিল? বলেছিল অপূর্ব। কারণ গল্পে অপূর্ব পুলিশদের উদ্দেশ্যে মন্তব্য করে। সে বোঝাতে চেয়েছিল যে পুলিশের সবসময় অপ্রাপ্য বা অধরা লোকদের ধরার পিছনে ছুটে বেড়ায়, যেমন বুনো হাঁস ধরা কঠিন। এরপরের প্রশ্ন, কাপিল ও লঙ্কা, কাপিল ও জলধি এমন ঘটনা ঘটার কারণ কি? ঘটনা হচ্ছে মেঘনাদের ধনুকের টঙ্কার। বলা হয়েছে মেঘনাদ রোষে ধনুক টানতেই তার ভয়ঙ্কর টঙ্কারে লঙ্কা ও সমুদ্র কেঁপে উঠল। এরপরে থাকলে একবার পায়ের ধুলো নিতাম, যিনি পায়ের ধুলো নিতেন তিনি হলেন কে? তিনি হলেন হরিদা। গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর কথা শুনে হরিদা বলেন, থাকলে একবার পায়ের ধুলো নিতাম। এরপরের প্রশ্ন, কাঁচামিঠে সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কী? ব্যাসবাক্য হচ্ছে যা কাঁচা তাই মিঠে, কাঁচামিঠে। আর কাঁচামিঠে শব্দটি দ্বন্দ্ব সমাস, যাতে এখানে উভয় পদ সমান গুরুত্ব পেয়েছে। ব্যাসবাক্য হবে যা কাঁচা তাই মিঠে। এরপরের প্রশ্ন, পূর্বপদের অর্থ প্রধান হয়, এটা কোন সমাসে? এটা হচ্ছে দ্বিগু এবং অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান পায়। মাধ্যমিক স্তরের পাঠ অনুযায়ী দ্বিগু সমাসে পূর্বপদের সংখ্যাবাচক অর্থের প্রাধান্য দেখা যায়, তাই সঠিক উত্তর ঘ। এরপরের প্রশ্ন, কম বেশি 2 মার্কের 2 নম্বরের প্রশ্ন, প্রতিটা প্রশ্নে 1 মার্ক। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব ড্যাশ 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 প্রিয় ভাতার নাম কি? প্রিয় ভাতার নাম হচ্ছে বীরবাহু। রামচন্দ্রের সঙ্গে যে ঘোর যুদ্ধে তিনি নিহত হন। মাইকেল মধুসূদন দত্ত অভিষেক কবিতায় মেঘনাদের মা তাকে জানান যে তার প্রিয় ভাই বীরবাহু যুদ্ধে নিহত হয়েছে। এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা প্রকাশ করেছেন? 2-2। কবি আশা প্রকাশ করেছেন মহানিশার শেষে অরুণ হাস্যময় উষার আবির্ভাব ঘটবে এবং নতুন জীবনের সূচনা হবে। কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লয় কবিতায় ধ্বংসের পর নতুন সৃষ্টি আসার আলোর আগমনের কথা বলা হয়েছে। এবারে প্রশ্ন, নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবে না? বিরাগী সন্ন্যাসীর কাছ থেকে উপদেশ না পেলে বক্তা জগদীশবাবু শান্তি পাবে না। বহুরূপী গল্পে জগদীশবাবু বিরাগী সন্ন্যাসীর আধ্যাত্মিক উপদেশ শুনতে অত্যন্ত আগ্রহী ছিলেন। তেপান্তর ও দেশান্তর এই সমাসবদ্ধ পদ দুটির ব্যাসবাক্য সমাসের নামে লিখো। তেপান্তর ব্যাসবাক্য হচ্ছে 3 প্রান্তের অন্তর, সমাসের নাম দ্বিগু সমাস। তারপরে দেশান্তর ব্যাসবাক্য হচ্ছে দেশের অন্তর, সমাসের নাম তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন হচ্ছে, যে সমাজে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না সে সমাজকে তাকে কি বলে? যে সমাজে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে অলুক সমাস বলে। অলুক সমাসে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, তাই একে অলুক সমাস বলা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? তা দুর্লভ কেন? উদ্ধৃত অংশটি সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে নেওয়া আছে। এখানে ভয়ানক দুর্লভ জিনিস বলতে প্রকৃত বিরাগী বা সত্যিকারের সন্ন্যাসী সুলভ বৈরাগ্যকে বোঝানো হয়েছে। হরিদা একজন বহুরূপী শিল্পী। তিনি বিরাগীর ছদ্মবেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে যান। জগদীশবাবু তাকে প্রণামী হিসেবে 101 টাকা দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। যদিও হরিদা অত্যন্ত দরিদ্র ছিলেন এবং টাকার খুবই প্রয়োজন ছিল, তবু তিনি বিরাগী চরিত্রের মর্যাদা রক্ষার জন্য সে অর্থ প্রত্যাখ্যান করেন। এই আত্মসংযম, লোভহীনতা এবং চরিত্রের সঙ্গে সম্পূর্ণ একাত্ম হয়ে যাওয়ায় ক্ষমতায় প্রকৃত বৈরাগ্যের পরিচয়। বাস্তব জীবনে এমন মানুষ খুব কম দেখা যায়, তাই লেখক একে ভয়ানক দুর্লভ জিনিস
বলেছেন। এরপর পরের প্রশ্ন, সাজিয়েছে রাবণ রাজা লঙ্কেশ্বর রাবণ কী জন্য এবং কীভাবে সাজছে? হ্যাঁ, উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। বীরবাহুর মৃত্যুর পর রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লঙ্কেশ্বর রাবণ নিজেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নেন। পুত্র সৈন্যদের উৎসাহিত করার পাশাপাশি শত্রুকে পরাজিত করাই তার উদ্দেশ্য ছিল। কবি বর্ণনা করছেন, রাবণ বিরোধিত সাজে সজ্জিত হন, চারিদিক যুদ্ধের বাদ্য বেজে ওঠে, হাতির গর্জন, ঘোড়ার রেশাধ্বনি এবং সৈন্যদের হুঙ্কারে যুদ্ধক্ষেত্র মুখরিত হয়ে ওঠে, রণ পতাকা উঠতে থাকে এবং সমগ্র লঙ্কা যুদ্ধের প্রস্তুতি উত্তাল হয়ে ওঠে। এরপর পরের প্রশ্ন 4 নম্বরে, বাবুটি সাজতে গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও। উদ্ধৃত অংশটি পথের দাবি থেকে নেওয়া হয়েছে। এখানে বাবুটি বলতে গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। তিনি আসলে বিপ্লবী সব্যসাচী মল্লিকের ছদ্মবেশ। গিরিশ মহাপাত্রকে দেখে প্রথমেই তার ভগ্ন স্বাস্থ্য পরিচয় পাওয়া যায়। তার শরীর অত্যন্ত রোগা ও দুর্বল ছিল, মুখমণ্ডল ছিল কৃশ, সামান্য হাঁটাচলা করলে তিনি হাঁপিয়ে উঠতেন এবং বারবার দুর্বল কাশতেন। তাকে দেখে মনে হতো যেন দীর্ঘদিনের অসুস্থতায় তিনি ভুগছেন। তার শারীরিক অবস্থা এমনই দুর্বল ছিল যে তাকে দেখে উপস্থিত লোকদের মনে হতো তিনি বেশি দিন বাঁচবেন না। কিন্তু দুর্বল শরীরের মধ্যেও তার শখের কোনো অভাব ছিল না। তিনি মাথায় সুগন্ধি তেল দিয়ে পরিপাটি করে চুল আঁচড়াতেন। পরনে থাকতো রামধনু রঙের জাপানি সিল্কের পাঞ্জাবি, বিলিতি মখমলের পারওয়ালা ধুতি, সবুজ মোজা, বার্নিশ করা পাম্প শু এবং হাতে হরিণের শিংয়ের হাতলযুক্ত ছড়ি। তার পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জা ছিল অত্যন্ত অভিনব আকর্ষণীয়। এই কারণে নিমাই বাবু মন্তব্য করেছেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। অর্থাৎ শরীর ভেঙে গেল, তার শৌখিনতা ও রুচিবোধ একটুও কমেনি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? কবি কেন তাদের জয়ধ্বনি করতে বলেছে? উদ্ধৃত পংক্তি সঞ্চিতায়ের অন্তর্গত পোলা উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে তোরা বলতে কবি দেশের সাধারণ মানুষের, যুব সমাজ, সংগ্রামী মানুষ এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত সকল মানুষকে বুঝিয়েছেন। কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন কারণ পৃথিবীতে নতুন যুগের সূচনা হতে চলেছে। দীর্ঘদিন অন্যায়, শোষণ, অত্যাচার ও অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য প্রলয়ের আবির্ভাব ঘটেছে। এই ধ্বংস কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি নতুন সৃষ্টি, স্বাধীনতা, সাম্য, ন্যায়ের পথ প্রস্তুত করবে। তাই কবি ধ্বংসকে ভয় না পেয়ে তাকে স্বাগত জানাতে বলেছেন। কবির মতে ধ্বংসের মধ্যে দিয়ে নতুন জীবন, নতুন সমাজ এবং নতুন সভ্যতার জন্ম হয়। প্রলয়ের পর অন্ধকার কেটে নতুন ভোরের সূচনা হবে। মানুষের জীবনে আসবে স্বাধীনতা, আশা, আনন্দের নতুন আলো। তাই তিনি সকলকে ভয় ত্যাগ করে নবযুগের আগমনকে আনন্দের সঙ্গে বরণ করতে এবং উচ্চকণ্ঠে জয়ধ্বনি করতে আহ্বান জানিয়েছেন। এরপর পরের প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে তিনি কাদের কাছে নিজের কোন অক্ষমতার কথা ব্যক্ত করেছেন? উদ্ধৃত বক্তাটা হলো নবাব সিরাজউদ্দৌলা। তিনি তার বাংলার প্রজাদের, অনুগত সৈনিকদের, দেশবাসীর কাছে এই কথা বলেছেন। পলাশির যুদ্ধের পর বিশ্বাসঘাতকতার কারণে তিনি পরাজিত হন এবং গভীর বেদনার সঙ্গে উপলব্ধি করেন যে তিনি বাংলার স্বাধীনতা ও সম্মান রক্ষা করতে পারেননি। নিজের এই ব্যর্থতা, অসহায় অবস্থাকে তিনি অক্ষমতা বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেছেন যে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা এবং বাংলাকে বিদেশি শাসনের হাত থেকে রক্ষা করা তার কর্তব্য ছিল। কিন্তু ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার ফলে তিনি সেই দায়িত্ব পালন করতে পারেননি। তাই গভীর অনুশোচনা ও দেশপ্রেমের সঙ্গে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই উক্তির মাধ্যমে তার দেশপ্রেম, কর্তব্যবোধ, আত্মসমালোচনার মানসিকতা এবং বাংলার প্রতি গভীর ভালোবাসার পরিচয় প্রকাশ পায়। এরপর পরের প্রশ্ন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছে? প্রতিহিংসার কারণ কি? উদ্ধৃত অংশে শওকত জং নবাব সিরাজউদ্দৌলার উদ্দেশ্যে বলা হয়েছে। শওকত জং মনে করত যে বাংলার নবাব হওয়ায় অধিকার তারও ছিল, কিন্তু সিরাজউদ্দৌলা নবাব হওয়ায় সে ক্ষমতা ও রাজ্য থেকে বঞ্চিত হয়। ফলে তার মনে সিরাজউদ্দৌলার প্রতি গভীর ক্ষোভ ও বিদ্বেষ জন্ম নেয়। তাই সে বলে তার আর কোনো রাজ্য নেই, সুতরাং রাজনীতি নিয়েও তার কোনো মাথা ব্যথা ভাবনা নেই। তার একমাত্র লক্ষ্য প্রতিশোধ নেওয়া। এই প্রতিহিংসার কারণ ছিল ক্ষমতা হারানোর বেদনা, নবাবের পদ লাভে ব্যর্থতা এবং ব্যক্তিগত অপমানবোধ। এই ক্ষোভ থেকে শওকত জং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র জড়িয়ে পড়ে এবং তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। উক্তির মাধ্যমে শওকত জংয়ের ক্ষমতালোভ, ঈর্ষা এবং প্রতিহিংসা পরায়ণ চরিত্রের পরিচয় পাওয়া যায়। এরপর 6-এর 1 নম্বর, আমার ভবিষ্যৎ ক্ষিতি শেষে বলল। কাকে উদ্দেশ্য করে, কোন প্রসঙ্গে, কার সম্পর্কে বক্তা আমাদের ভবিষ্যতের কথাটি বলেছেন? উদ্ধৃত অংশটির মধ্যে দিয়ে বক্তার কোন কোন ধরনের মানসিকতার পরিচয় পাওয়া যায়? উদ্ধৃত অংশটি কোনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তা ক্ষিতিশ সিংহ, তিনি কোনো কোনি বা কনক চাঁপা পাল,
কে উদ্দেশ্য করে এই কথাটি বলেন? কোনি একদিন ক্ষিতিশ সিংহকে তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি নিজে হেসে উত্তর দেন, আমার ভবিষ্যৎ। এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চান যে ব্যক্তিগত ভবিষ্যৎ আলাদা কিছু নয়, বরং কোনির সাফল্যই তার ভবিষ্যৎ। একজন সাঁতার প্রশিক্ষক হিসাবে কোনিকে একজন সফল ও জাতীয় মানের সাঁতারু হিসেবে গড়ে তোলাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য, স্বপ্ন। তাই তিনি কোনির উন্নতি ও প্রতিষ্ঠার মধ্যে তিনি নিজের জীবন সার্থকতা খুঁজে পান। এই উক্তির মাধ্যমে ক্ষিতিশ সিংহের অটল আত্মবিশ্বাস, আশাবাদ, দায়িত্ববোধ, অধ্যবসায় ও দূরদৃষ্টি সম্পন্ন মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি দারিদ্র্য প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে কোনির প্রতিভার উপর গভীর আস্থা রেখেছেন। একজন আদর্শ শিক্ষক ও প্রকৃত প্রশিক্ষক হিসাবে তিনি নিজের স্বার্থের চেয়ে শিষ্যের সাফল্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার এই ইতিবাচক মনোভাব অক্লান্ত প্রচেষ্টা শেষ পর্যন্ত কোনিকে সাফল্যের দ্বারপ্রান্তে শিখরে পৌঁছে দেয়। পরের প্রশ্ন হচ্ছে, শিবু এবার আমরা কি খাবো? এটি কার উক্তি? এই উক্তির আলোকে বক্তার চরিত্রের অসহায়ত্ব কীভাবে ফুটে উঠেছে লেখো। এটি হচ্ছে উদ্ধৃত অংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? শিবু এবার আমরা কি খাবো উক্তিটি কোনি তার দাদা শিবুকে উদ্দেশ্য করে বলেছে। কোনির পরিবার অত্যন্ত দরিদ্র, তাদের সংসার নিয়মিত অন্যের সংস্থান হতো না, অভাব অনটন ছিল তাদের নিত্য সঙ্গী। একদিন বাড়িতে কোনো খাবার না থাকায় ক্ষুধার্ত কোনি অসহায়ভাবে তার দাদা শিবুকে জিজ্ঞেস করে, শিবু এবার আমরা কি খাবো? এই প্রশ্নের মধ্য দিয়ে তার জীবনের নির্মম বাস্তবতা প্রকাশ পেয়েছে। কোনির প্রশ্নকে কোনো অভিযোগ বা অভিমান নেই, আছে শুধু কষ্ট এবং বেঁচে থাকার আকুতি। ছোট বয়সে দারিদ্র্যের কঠিন অভিজ্ঞতাও তাকে অসহায় করে তুলেছিল। নিজের জীবিকার কোনো ব্যবস্থা করার ক্ষমতা তার ছিল না, তাই সে সম্পূর্ণভাবে দাদা শিবুর উপর নির্ভরশীল ছিল। এই সংলাপের মাধ্যমে কোনির অসহায়তা, দারিদ্র্যের যন্ত্রণা, সংগ্রামী জীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে বোঝা যায় চরম অভাবের মধ্যেও কোনি জীবন সংগ্রাম থেকে পিছিয়ে যায়নি, বরং পরবর্তীকালে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে গেছে। এরপরে প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্ন, দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে হলে একমাত্র অরণ্য সৃজন প্রয়োজন। এই বিষয়ে কমপক্ষে 150 একটি প্রতিবেদন রচনা করো। দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে অরণ্য সৃজন প্রয়োজন। নিজস্ব সংবাদদাতা, আরামবাগ, 4 জুলাই 2026। বর্তমান সময়ে পৃথিবীর অন্যতম প্রধান সমস্যা হলো পরিবেশ দূষণ। কলকারখানার ধোঁয়া, যানবাহনের বিষাক্ত গ্যাস, নির্বিচারে গাছ কাটা, বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে বিশ্ব উষ্ণায়ন, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও নানা প্রাকৃতিক দুর্যোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সংকট থেকে পৃথিবীকে রক্ষা করার অন্যতম কার্যকর উপায় হলো অরণ্য সৃজন। গাছ আমাদের অক্সিজেন দেয়, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পরিবেশকে নির্মল রাখে, বনভূমির মাটি ক্ষয়রোধ করে, বৃষ্টিপাতের ভারসাম্য বজায় রাখে এবং অসংখ্য প্রাণীর নিরাপদ অবস্থা হিসেবে কাজ করে। তাই শুধু বন রক্ষা করলেই হবে না, নতুন নতুন গাছ লাগিয়ে বনভূমি পরিমাণও বাড়াতে হবে। সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিদ্যালয় এবং সাধারণ মানুষকে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেক নাগরিক যদি বছরে অন্তত একটি গাছ রোপণ করে এবং তার যত্ন নেয়, তার পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্যালয় পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ সচেতন শিবির এবং অন্যান্য বন সংরক্ষণ বিষয়ে প্রচার আরও জোরদার করা প্রয়োজন। পরিবেশে সুস্থ বাসযোগ্য রাখতে অরণ্য সৃজনের কোনো বিকল্প নেই, তাই আজ থেকে সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং বনভূমি রক্ষায় সচেষ্ট হতে হবে। সবুজ পৃথিবীর পারে আগামী প্রজন্মকে সুন্দর, নিরাপদ, সুস্থ ভবিষ্যৎ উপহার দেওয়া। এখানেই সমাপ্ত। যাই হোক, এই ছিল এই ভিডিওর সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। फिल्मोरा है ना।